কত না আচ্ছা লবের নাম মনে হয় ওটা okay, fine. It's basically an ice cream company, but point is not there. আপনি যেমন ধরেন আমি যখনই লেভেল প্রধানত ধরার চেষ্টা করছি আমি যেই তিনটা পার্টিকুলার পার্সপেক্টিভে দেখার চেষ্টা করছি if you go to cash flow that in generally such a company has a positive operating cash flow has a positive investment অথবা আপনার ইনভেস্টমেন্ট যদি নেগেটিভ হয় it really doesn't matter and financing activities এর ভিতরেও আপনার একটা ভ্যালু আসছে but it is a mentioning those values এই ভ্যালুটা যদি মিসিং থাকে তাহলে আমি ফ্রি ক্যাশ ফ্লো from financing free cash flow from equity এগুলো কন্টাক্ট করতে পারবো that's the first thing next income statement এ দেখেন আপনাদের ট্যাক্স এক্সপেন্সেস যেটা আছে it is all positive values ACI tax expenses negative থাকছে so basically if it is a good company in the stock market right now যেমন ধরেন লেভেল অফ প্রাইস এর একটি মুভ ডাউন লাস্ট 1 বছর ধরে এটা একটা গ্রোইং প্রাইস রেঞ্জের মধ্যে ছিল সো তাদের সাধারণত আপনি যদি ভ্যালুয়েশন পার্সপেক্টিভগুলো দেখেন সবগুলা ভ্যালুয়েশন রেশিও অথবা ভ্যালুয়েশন ক্যালকুলেশন করার জন্য যেই ডিনোমিনেটিং ভ্যালুগুলো থাকা দরকার সেগুলো সবগুলো থাকবে ঠিক আছে দ্যাটস দ্য ফার্স্ট থিং নেক্সট আপনি আমাকে আরেকটা এক্সাম্পল দেখাই লেটস কাম নাও টু ব্র্যাকেট Breakdown is obviously another good option, but if you see, আপনার এই জায়গায় দেখতেছেন আপনার কারেন্ট ট্যাক্সেশন অ্যামাউন্ট এটা কিন্তু অটোমেটিক্যালি বলে দিচ্ছে তার ট্যাক্সেশন কত করে হচ্ছে সো এটাও কিন্তু একটা পজিটিভ হচ্ছে ট্যাক্সেশন অ্যামাউন্টটা না জানা থাকলে আমি কিন্তু এই কাজটা করতে পারবো না কারণ নেগেটিভ ট্যাক্সেশন দিয়ে আপনি FCFF DCF FCF পুরোটা দিয়ে ভ্যালুয়েশন করতে পারবেন সো রিমেম্বার দিস থিংস এই জিনিসগুলো আমার লাগবে না let's come down to this thing আমরা কোন ফর্মুলাটাকে বেসিক্যালি ফলো করার চেষ্টা করব the most important formula আমি যেটা মনে করি one of the most important formula যে জায়গাটাতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে this formula is very much useful okay এই ফর্মুলাটা আমরা 440 কে আমি আপনাদেরকে মুখস্থ করেছি যারা আমার সাথে 440 করছে তারা মোটামুটি মাথায় রাখবে আমি এটা মাথা মুখস্থ ঠিক আছে সো এই একটা ফর্মুলা আমরা এটা খুব শক্তমতো ইউজ করার চেষ্টা করব প্রথমটা আগে হচ্ছে হাউ ডাজ দিস ফর্মুলা ইউ ক্যান অ্যাকচুয়ালি রিরাইট দিস ফর্মুলা ইন দিস ওয়ে EBIT প্লাস ডিপ্রিসিয়েশন মাইনাস ট্যাক্স দ্যাটস সো আমরা যখনই লেখার চেষ্টা করব এখন আমরা দেখি যেমন ধরুন আমরা ব্যাংকিং ভ্যালুটাতে ব্যাংকের ভ্যালুটাতে যাওয়ার চেষ্টা করছি খুব সহজে where do we get our EBIT obviously EBIT will be a portion prime understand EBIT will be a portion for our income statement okay আমাদের ইনকাম স্টেটমেন্টের ভিতরেই কোথাও না কোথাও EBIT থাকে আর EBIT এখানে দেখেন আপনি যদি খুব ভালো করে দেখতে চান কোন একটা স্পেসিফিক জায়গায় যে EBIT শব্দটা আপনি যদি দেখতে চান যে এই জিনিসটা আপনাকে বেসিক্যালি বলা হচ্ছে কারণ আপনাকে EBIT শব্দটা কেউ অ্যাকচুয়ালি আপনাকে বলে দিচ্ছে তো that actually makes it quite a big question যদি EBIT শব্দটা বলে না দেওয়া থাকে তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা EBIT the process of understanding your EBIT is you are going to start from the top of how we do write our income statement এখানে দেখবেন সে ইন্টারেস্ট ইনকামের কথা বলতেছে and it is a banking company so interest income is the main income এটা যদি একটা ব্যাংকিং কোম্পানি হয় তার প্রত্যেকটা জিনিসের তার সেলসই বেসিক্যালি ইন্টারেস্ট ইনকাম নাথিং এলস ইন্টারেস্ট পেইড অন ডিপোজিটস এন্ড বরোইং এন্ড ইন্টারেস্ট ইনকাম এই দুইটা থেকে আপনি জানতে পারবেন তার নেট ইন্টারেস্ট ইনকাম কত হচ্ছে এই নেট ইন্টারেস্ট ইনকাম থেকে আপনি যখনই দেখবেন টোটাল অপারেটিং ইনকাম আপনি জেনারেট করে নিয়ে আসবেন এবং অপারেটিং ইনকামের পরে আপনার অপারেটিং এক্সপেন্সেস রেন্ট স্যালারিজ লিগ্যাল এক্সপেন্সেস পোস্টেজ স্টেশনারিজ ডিরেক্টর ফিস স্যালারি এন্ড অল দোজ থিংস ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল এটাও অ্যাকচুয়ালি একটা করে আমি আমার ব্র্যান্ড রেপুটেশন ভালো করার জন্য কি খরচ করলাম দ্যাটস অলসো অ্যানাদার এক্সপেন্স অফ
বাদ দেওয়ার পরে ইউ আর সিইং এই অপারেটিং প্রফিট লাইনে দেখবেন যে একটা ছোট্ট লাইন আসতেছে, ঠিক আছে? এই দেখেন এখানে একটা অপারেটিং প্রফিট লাইন আর একটা ছোট্ট লাইন আসতেছে না। why did I say যে এই লাইনটাই আমার জন্য এবার ইবিআইটি হবে? because what is the type of the company? The type of the company is a banking company. So banking company interest আগেই paid out হয়ে যায়, এই জন্য this operating profit right away will be the EBIT for this company. Okay, this is the EBIT for the company. So bank অথবা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর জন্য আমরা অপারেটিং প্রফিট, আপনার অপারেটিং এক্সপেন্স, আমি যে অপারেটিং প্রফিট পাবো দ্যাট উড বি দ্য অপারেটিং বেসিক্যালি EBIT। না, লেটস কাম ডাউন, আমি এখানে যদি যাই এবার আমি লবেলাতে দেখার চেষ্টা করি, because this is a different sort of company. আমরা যখন এখানে যাব আমরা ইনকাম স্টেটমেন্টে যাওয়ার চেষ্টা করব। এখন ইনকাম স্টেটমেন্টে এই জায়গায় I have actually one another thing. So everybody look at it. Here actually this company has a very different operation setup. As because the operation setup of this company is different, আমরা এখানে revenue, sales, turnover, COGS, gross profit, এখানে আমরা depreciating expense হতে পারে। I don't know why they didn't bring it as one point. Point is that after operating expense and all the operating expenses are for, again you see there is a thing called as operating profit that is actually applied. Now try to understand, if it is mentioning that it actually has a financial expense or a financial income, all those financial expense and financial income will be a portion of any sort of investment. Okay, I'm repeating the word, any sort of investment activity থেকে financial expense কোনো financial income আসবে। সিম্পল, রিমেম্বার আমরা যে 410 করছিলাম, 410 এ আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্ট। কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্টটা আমি আমার ইপিএস এ যোগ করতাম, আই ইউজ টু অ্যাড দেম ডাউন ইন মাই ইপিএস। যেহেতু আমি কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্টটাকে আমার ইপিএস এ যোগ করতাম, that means that this financial income is actually the convertible debt interest getting added. আর কখনো কখনো আপনার কাছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হিসাবেও সেটা থাকতে পারে, যদি আপনার কোনো কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্ট না থাকে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স পে করতে পারে। সো এটা অটোমেটিক্যালি তখন কি হয়ে যাচ্ছে, দিস ইজ বেসিক্যালি বিকামিং ইয়োর ফাইন্যান্সিয়াল এক্সপেন্স অথবা ইন্টারেস্ট এক্সপেন্স। সো ইন্টারেস্ট এক্সপেন্স এর আগের অংশটুকু কি থাকবে তাহলে, দ্যাট ইজ বেসিক্যালি দ্যাট অপারেটিং প্রফিট অর এলস দ্যাট EBIT, কারণ এখানে আপনি অলরেডি ইন্টারেস্ট এক্সপেন্স দিচ্ছেন। সো ইন্টারেস্ট এক্সপেন্স এর আগের অংশটা কি থাকবে, স্ট্রেট। সো আপনাকে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, দ্য হোল আইডিয়া ইজ দ্যাট, এখন আপনি আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন, স্যার প্রভিশন ফর কন্ট্রিবিউশন টু পিপিএফ এন্ড ডব্লিউপিএফ সেটা আমি দিলাম, এবং এখান থেকে আমি প্রভিশন টু কন্ট্রিবিউশন টু পিপিএফ এন্ড ডব্লিউপিএফ দেওয়ার পরে আবার আদার ইনকাম হলো, আদার ইনকাম থেকে থাকার পরে আমি প্রফিট বিফোর ট্যাক্স অ্যাকচুয়ালি অ্যাড করব। বাট দ্যাট ডাজন্ট এক্স্যাক্টলি কাম, বিকজ in comprehensive income provision for contribution to PPF and WF basically comes in, ঠিক আছে? সেই আর্নিংসটা ওই জায়গা থেকে আসছে, সেটা আমার কম্প্রিহেনসিভ ইনকামের পোরশন, that doesn't exactly get allowed in this position of EBIT. So my EBIT will be this one. So আমি দুইটা পার্টিকুলার টাইপ অফ কোম্পানি, একটা হচ্ছে একটা জেনারেল কোম্পানি যেটা একটা ফুড এন্ড বেভারেজ তার জন্য কিভাবে একটা EBIT পাওয়া যায় সেটা বলে দিলাম, এবং আরো একটা হচ্ছে একটা ব্যাংকিং অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তার জন্য আপনি কিভাবে EBIT পাবেন সেটা আমি বলে দিচ্ছি। সো দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি প্রথমে অ্যানাউন্স করে দিলাম। না, when I do that, এটা করার পরে আমার নেক্সট পার্ট এগেইন আমরা প্রথম কোশ্চেন ফর্মুলা দেব। So next value would be the depreciation and amortization. Try to understand, there are going to be a process যে আপনি depreciation and amortization কে directly পেতে পারেন, indirectly পেতে পারেন। স্যার যে দো ফিগার স্যার হচ্ছে ইনকাম স্টেটমেন্টে ডিফারেন্ট এক্সট্রা একটা ইয়ারে হচ্ছে দুটো ইয়ারে নেগেটিভ আছে, এখানে কি চেঞ্জ হবে কিছু কোথায়? দো ফিগার স্যার ইনকাম স্টেটমেন্টে 2024 এ কি আপনি ওদের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আবার ঠিক করব। আরে আর বলা না, কোথায়? ইনকাম স্টেটমেন্ট
হ্যাঁ বলেন কোনটা? স্যার এই যে সার্টিফিকেট ট্যাক্স ডিফারেন্ট টেক্সট। আমি আপনাকে যে জিনিসটা বলছি, ডিফার্ড ট্যাক্স ইজ নট আওয়ার কনসার্ন রাইট নাও। আমি কিন্তু এখানে নেট ইনকাম নিয়ে কাজ করতেছি না, আমি এখানে কাজ করতেছি ইবিআইটি। ডু নট কাম ওভার হিয়ার, এটা আপনার কনসার্ন ইস্যু না। আমরা বলে দিই কোনটা আপনার কনসার্ন ইস্যু হবে সেটা আমরা জানি না। প্রথম কথা, আমি প্রথমেই ক্লাসে এসে যে জিনিসটা বলছি, ইফ আ কোম্পানি হ্যাজ নেগেটিভ ট্যাক্স, ডু নট টাচ দ্যাট কোম্পানি। এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। আমি প্রথমে এসেই ক্লাসে বলতেছি, কোনো একটা কোম্পানির যদি নেগেটিভ ট্যাক্স থাকে তাকে আমরা টাচ করব না। ডিফার্ড ট্যাক্স ইজ নট আ পোর্শন অফ নেগেটিভ ট্যাক্স। ডিফার্ড ট্যাক্স নেগেটিভ হওয়া মানে হচ্ছে যে আমি আসলে ডিফার্ড ট্যাক্সের পজিশনটাতে কিছু টাকা পাই, ক্যাশ ফ্লো হিসেবে পাইছি, এই কারণে সে নেগেটিভ হয়েছে। সো আমি কারণ ডিফার্ড ট্যাক্স শব্দটা মানে কি, ট্যাক্সটাকে ডিফার করতেছি, সেই জায়গায় আমার কাছে কিছু টাকা আসে বলে আমি ডিফার করে আছি। ট্যাক্স ইম্পোজিশন এগুলো ঘটে। স্যার ওই জন্যই জিজ্ঞেস করলাম, যে বলছিলেন যে ট্যাক্স মাইনাস ফিগার থেকে না করতে, তারপর এটা আসলে মাইনাস ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, সেটা আমার কাজ। ডোন্ট ওয়ারি, এটা আমি বলে দিচ্ছি। আমি কোনটা আমি এমনভাবে আপনার ইনস্ট্রাকশন আছে, এখন থেকে আমি আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি না, আপনি যদি এভাবে ইনস্ট্রাকশন ফলো করেন আপনার আর কোনো টেনশন করতে হবে না। আপনার মানে পুরা এফসিএফএফ এর জন্য যে ভ্যালুসগুলো আছে, এফসিএফ এর জন্য যে ভ্যালুসগুলো আছে, প্রত্যেকটা একদম ক্লিয়ার ডেফিনিশন ওয়াইজ বসে। আপনার জাস্ট কোনো চিন্তা করতে হবে, আপনি জাস্ট নাম্বারগুলো ধরে ধরে বসাবো, আপনার কোনো কাজ নেই। নেক্সট, সো প্রথমে যখন আমি এটাকে বলতেছি, এরপর আমরা চলে যাবো হচ্ছে নেক্সট ভ্যালু ইজ ডিপ্রিসিয়েশন। নাও everybody come over here and this is a pretty important question. অনেকেই কোশ্চেন করবে যে স্যার এই জেনারেল বাংলাদেশের কোম্পানিতে ওরা কোনো ধরনের ডিপ্রিসিয়েশন এই জেনারেল ব্যালেন্স শিটের ভিতরে অ্যানাউন্স করে না। স্যার কি করবো তাহলে? In that situation, I will tell you this. Go to the financial report. Now you see, আমি কিন্তু 6 বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে কাজ করতেছি। তো যেহেতু 6 বছরের আছে, কারণ আমি 2019 যাওয়ার চেষ্টা করি। Go to financial report and then দেখেন আপনার কাছে 2019-20 অ্যানুয়াল অডিটিং ফাইন্যান্সিয়াল রিপোর্ট এখানে আছে এবং 2020, 21, 23, 22, 24 পর্যন্ত সবগুলো রিপোর্ট আছে। What you can do, you can simply do it like this. Click on this report. So it just got downloaded, okay? এই ডাউনলোড রিপোর্টটা আনলো না, এখন এই ডাউনলোড রিপোর্টটাকে আমি প্রপারলি ডাউনলোড করবো। সো এটাকে আমি এখন লেটস কনসিডার এটাকে ডেস্কটপে ডাউনলোড করলাম, ঠিক আছে? এখন আমি এটাকে যে কোনো এমন একটা মেথড দিয়ে ওপেন করতে হবে দ্যাট ইজ গোইং টু basically give me an option to make a search. Now when you do that, over there you see I have search bar right at the top. আমি এখানে ডিপ্রিসিয়েশন শব্দটাকে বেশি করতে দিব, অটোমেটিকলি ও আমাকে বলে দিবে আমার ওই বছরের জন্য অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত হচ্ছে। অলরাইট, সো আমার কাছে অ্যাকচুয়ালি ডিপ্রিসিয়েশনের ভ্যালুটা ইন হ্যান্ড আছে। ইটস জাস্ট দ্যাট ওই ইনফরমেশনটা যেহেতু ওখানে ছিল না, আমি ওই ভ্যালুগুলোকে পারচেজিং করে নিয়ে আসবো, ঠিক আছে? ইটস লাইক 10 লাখ টাকা ডিপ্রিসিয়েশন, 18-19-এ 7,65,000 টাকা ছিল, 19-20-এ আপনার 10 লাখ টাকা। সো আমরা 19-20-কেই মেইনলি রেফারেন্স ভ্যালু করে নিই, ওকে? সবাইকে আইডেন্টি জানেন। সো আপনি ঠিক এইভাবে করে প্রত্যেকটা রিপোর্টে যাবেন, কারণ আমার রিপোর্টগুলোও লাগবে, আই উড রিকোয়ার দ্য রিপোর্ট, এবং এই রিপোর্টের পরে আমার কাছে ফাইন্যান্সিয়াল রেশিওগুলোও লাগবে। স্যার আপনারা তো করছেন তাই না স্যার? না আমি ইয়াতে করছি, কোনটাও করছি, অনেকটাই আছে। ওদের সাথে যখন করেছিলাম তখন অনেক সিরিয়াসলি করেছিলাম, ঠিক আছে? সো এখানে দেখেন আপনার কাছে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন কত হচ্ছে, রিটার্ন অন ইউজেবল অ্যাসেটস এর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত হচ্ছে, ইনট্যানজিবল অ্যাসেটস এর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত হচ্ছে। সো আপনার রিটেন ডাউন ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন, আপনার ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, অ্যাডিশনস করে ওই বছরের জন্য ডিপ্রিসিয়েশন কত করে আসছে ইমিডিয়েটলি সে কিন্তু দেখাই যাচ্ছে। সো দিস ইজ আ ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কতটুকু আসছে, আপনি সবগুলো ডিপ্রিসিয়েশন ভ্যালু পেয়ে যাবেন। সো আপনার কাছে ডিপ্রিসিয়েশন ভ্যালু, এখন আপনি আমাকে কোশ্চেন করবেন স্যার ফ্রি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অথবা সিএফএফ যেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছিলাম, সেখানে আমরা ডিপ্রিসিয়েশন দেওয়ার চেষ্টা করছি। ওই জায়গায় আমরা ওসিএফ এর জন্য যে ডিপ্রিসিয়েশন দেব, হোয়াট ডিড আই সে ইন ফিন 4
ওইখানে আমরা যখন ওসিএফ এর জন্য ডিপ্রিসিয়েশন ধরি, কোন ডিপ্রিসিয়েশন? সেটা ভ্যারিয়েবল নাকি ফিক্স, দুটো ডিপ্রিসিয়েশন থাকে। চলে যাব, আমি পড়াবো না। ওইখানে আমরা টোটাল যত অ্যাসেটের ডিপ্রিসিয়েশন হচ্ছে, কারণ অপারেটিং ক্যাশ ফ্লো, আবার আমি রিপিট করতেছি, অপারেটিং ক্যাশ ফ্লো would include all the operations activities, আর অপারেশনস অ্যাক্টিভিটি যদি চলতে চায়, অপারেশনসের ভিতরে আপনি সকল ধরনের এক্সপেন্স এবং ডিপ্রিসিয়েশন এক্সপেন্সকে বেসিক্যালি সরান। এই কারণে সকল ধরনের ডিপ্রিসিয়েশন ওই জায়গায় বাদ যাবে। সো এই কারণে অপারেটিং ক্যাশ ফ্লোতে আপনি অ্যাড ব্যাক করবেন সকল ধরনের ডিপ্রিসিয়েশন, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আপনি বাদ দিবেন শুধুমাত্র ক্যাপিটাল অ্যাসেট ডিপ্রিসিয়েশন। তাহলে ডিফারেন্সটা কি আসবে? এখানে দেখেন, ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের ডিপ্রিসিয়েশন হচ্ছে 7,68,38,640, আরওইউ অ্যাসেটসের ডিপ্রিসিয়েশন হচ্ছে একদম একেবারে রিটেন ডাউন ভ্যালু 2,71,000, আর আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন হচ্ছে এইটা। সো এইটা, এই ভ্যালু এন্ড ফাইনালি এই ভ্যালু, এই তিনটা ভ্যালুকে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার টোটাল ডিপ্রিসিয়েশন আসছে। আর যখনই আপনি ওইখান থেকে ক্যাপিটাল ডিপ্রিসিয়েশনটাকে অথবা ক্যাপেক্সের ডিপ্রিসিয়েশনটাকে বাদ দিবেন, তখন শুধুমাত্র এই ভ্যালুটাকে বাদ দিবেন, ওনলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন বাদ দিবেন। আজকে আমি পুরো রেকর্ড করে দিয়ে দিতেছি, এই রেকর্ডিংটা দয়া করে দিয়ে দিবেন, বিকজ আজকের গাইডলাইনটা পুরাটা ফলো করতে হবে আপনার ইনফ্যাক্ট ভ্যালুয়েশন করার জন্য, এফসিএফ এন্ড এফসিএফ ভ্যালুয়েশন করার জন্য। এগেইন আমি রিপিট করে বলে দিচ্ছি, অপারেটিং ক্যাশ ফ্লোতে আপনি যে ডিপ্রিসিয়েশন অ্যাড করবেন সকল ডিপ্রিসিয়েশন সেটাতে অ্যাড করবেন, কিন্তু যখনই আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ডিপ্রিসিয়েশনকে সরাবেন, সেখানে শুধুমাত্র আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশনকে সরাবেন। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স ইন বিটুইন দ্য অপারেটিং ক্যাশ ফ্লো এন্ড দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিপ্রিসিয়েশন। ঠিক আছে? নাও সো আপনি কি কি জিনিস, আমাদের মাথায় কি কি জিনিস আছে, আমরা প্রথমে কি কি জিনিস পাইলাম? আমরা আমাদের এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্ট জানতে পারলাম। সেখান থেকে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমি অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশনকে নিয়ে আসলাম। রিকোয়ার্ড ইনফরমেশনকে নেওয়ার পরে আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টে গেলাম, সেখান থেকেও আমি আমার কিছু ইনফরমেশন যদি নিতে হয় সেটা নিলাম। যেমন একটা ইনফরমেশন হচ্ছে আমার ডিপ্রিসিয়েশন ভ্যালু যারা ছিল আমি সেটা নিলাম। তারপরে ইবিআই প্লাস ডিপ্রিসিয়েশন মাইনাস কি ট্যাক্স। তো আমরা এখন কোথায় যাব? ইনকাম স্টেটমেন্টে যাব, এবং আমি আবারও ক্লাসের শুরুতে যেটা রিপিট করতেছি এখন আবার রিপিট করি, এনি কাইন্ড অফ ট্যাক্স ভ্যালু দ্যাট ইজ এ নেগেটিভ, সেই ধরনের কোম্পানি কাজ করবে না। আমরা আজকে সকালে একটা এক্সাম্পল দেখেছি, এসিআই এর ট্যাক্স ভ্যালু নেগেটিভ, সো আমরা এসিআই কাজ করব না। যে কোনো ধরনের কোম্পানি যার ট্যাক্স ভ্যালু নেগেটিভ থাকবে তাকে আপনি ভ্যালুয়েশন করতেই পারবেন না, এই জন্য আমরা কাজ করব। ওকে, সিম্পল। যেমন ধরেন দিস লাভেলো এন্ড লাভেলো, আপনার যে আইসক্রিম কোম্পানিটা আছে কফি অফ কোর্স লাভেলো, আইসক্রিম কোম্পানিতে তার কারেন্ট ট্যাক্স ভ্যালু or tax expenses are all positive, so we are going to consider all the tax expenses from there. tax negative মানে tax negative মানে হচ্ছে tax ভ্যালুয়েশন আসতেছেই না as there is no positive income. Anyway, সেটা নিয়ে আমাদের একটা কথা বলার দরকার নেই, let's not worry about that. হঠাৎ করে আপনারা উদ্দীপন হবেন, তারপরে সে হঠাৎ একটা কোশ্চেন করবেন which doesn't make any sense. তাই একটা কাজ করেন, আমার জন্য আবহাওয়া কি করে? আমি আসিফটা হেঁটে আসছি বৃষ্টি, এখন প্যান্টটা দিচ্ছে। এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে রিপিট করবো, যে ইনফরমেশনটা এখন চলে গেল আবার, আরে মুশকিল, সবাইকে একসাথে পাইছিলাম তাও একটু শুরু করতাম, আপনারা না আমাকে বড় ধরনের কষ্ট দিচ্ছেন। আমি ব্যাংকিং ইনফরমেশন, ব্যাংকিং কোম্পানি অথবা যে কোনো ধরনের এনবিএফআই এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন রিপিট করব, সবার মাথায় এটা এখনই বসে যেতে হবে। What is the main income source of a banking information, a banking company? For basically the interest rate. Because whatever amount of money I provide as a loan to others, the earnings that I make as interest from there is the main earning source for any banking industry. So that's why any bank যদি আপনি জানেন, যেমন ব্যাংক এখানে আপনি দেখতেছেন
আপনি যদি ইউসিবিএল দেখেন, আপনি যদি স্ট্যান্ডার্ড চার্টার দেখেন, বাংলাদেশের যতগুলো অর্গানাইজেশন দেখবেন, তারা যদি সেলস শব্দটা উচ্চারণ করে, ইন রিয়ালিটি দে আর টকিং অ্যাবাউট ইন্টারেস্ট ইনকাম। সো আমি যত লোন পাই, মানে যত ইন্টারেস্ট ইনকাম পাই, আর আমি যত টাকা দেই, আমি যাদেরকে লোন দিচ্ছি, মানে যাদের থেকে টাকা দিচ্ছি, এই দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা আছে সেটাই হচ্ছে আমার জন্য গ্রস মার্জিন। আমি যত টাকা ইন্টারেস্ট ইনকাম থেকে পাই আর আমি যত টাকা ইন্টারেস্টের জন্য দেই, এই দুটার মাঝখানে ডিফারেন্স আমার জন্য গ্রস মার্জিন, মানে একটা ব্যাংকিং ইনস্টিটিউশনের জন্য। যখনই আমি সেই ব্যাংকিং ইনস্টিটিউশনের এই গ্রস মার্জিনকে দেখব, এরপরে দেখেন আপনার কাছে অনেক ধরনের ইনফরমেশন বাদ দেওয়ার পর অপারেটিং ইনকাম আসবে, আর অপারেটিং ইনকাম থেকে আপনি অল অপারেটিং এক্সপেন্সকে বাদ দেওয়ার পরে যখনই আপনি দেখবেন দ্যাট ইউ আর গোনা গেট থ্রু দ্য অপারেটিং প্রফিট। না, ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড, অপারেটিং প্রফিট বাদ দেওয়ার পরেও আপনার অনেক ধরনের অ্যাডিশনাল পজিশন আসবে। যেমন ধরেন শেয়ার অফ প্রফিট টু দ্য অ্যাসোসিয়েটস, আমরা অ্যাসোসিয়েশনের জন্য কত প্রফিট করতেছি, গেইন অর লস করতেছি। এইখানে আবার জুম করবো, এটা তো জুম করা না, সেটা ঠিক আছে, এটা জুম করলে আবার জরুরি ইনফরমেশন বাদ করে যাচ্ছে, যা সমস্যা নেই। আমরা যদি এই জায়গার দিকে দেখি, ইউ সি শেয়ার অফ প্রফিট, গেইন অন ডিসপোজাল, এই অনেক বড় বড় নাম এখানে আছে, প্রফিট বিফোর প্রভিশন, এই সবগুলো জিনিস এখানে আছে। জাস্ট রিমেম্বার দিস, all these provisions, all these amount of share of profit to associates, এগুলা আমার জন্য কোনো জরুরি ইনস্ট্রাকশন না, বিকজ as an organization অথবা as a banking organization we would actually have to worry only about one thing, what is the EBIT amount, and the operating profit itself actually is the main EBIT. Okay, remember that? কারণ আপনি অনেকেই হয়তো চিন্তা করবেন যে স্যার এখানে আমি অন্যান্য প্রভিশনস দিতেছি, ওই প্রভিশনস গুলোর কাজ আসলে আমরা 410 এর আগে পড়ে আসছি, সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইনকামে আমরা এটা অ্যালাউন্স করি। ঠিক আছে, তো তার এই জায়গায় ওই পজিশনস গুলোকে আমরা আনার চেষ্টা করবো না, জাস্ট রিমেম্বার দ্যাট পার্ট, দ্যাটস ফার্স্ট। সো আমার কাছে FCFF এর যেসব ইনফরমেশন আছে, OCF ক্যালকুলেশন করা, EBIT প্লাস ডিপ্রিসিয়েশন মাইনাস ট্যাক্স। এগেইন আপনি যদি এই কোম্পানিতেও যান, আপনি ডিপ্রিসিয়েশন ভ্যালু এখানে দেখতেছেন না, আমরা একটু ব্যালেন্স শিটে যাই দেখার চেষ্টা করবো যে ব্যালেন্স শিটেও সেটা মেনশন আছে কি না। আই ডোন্ট থিংক ওরা এখানে ডিরেক্টলি মেনশন করবে। ইনকাম স্টেটমেন্টে একটা আছে ডেপ্রিসিয়েশন এন্ড রিপেয়ার্স টু ব্যাংক অ্যাসেট। আমি জানি না ইয়াতে আছে ইনকাম স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন এন্ড রিপেয়ার্স টু ব্যাংক অ্যাসেটস, অপারেটিং এক্সপেন্স। আচ্ছা, ওকে, নাও ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। এটাতে একটা সমস্যা আছে, বলো তো সমস্যা নেই। রিপেয়ার্স ব্যাংক অ্যাসেটস Not that. এইটার ভিতরে ওরা আসলে ব্রেকডাউন করে ডিসিশনের টোটাল অ্যামাউন্ট করে, অ্যাজ আ হোল এটার ভিতরে অ্যাডিশনাল রিপেয়ার্স ফাংশন আছে। সো সেটা আসলে আমরা জায়গা ধরে টোটাল ডিসিশনের অ্যামাউন্টটা করতে পারছি। দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট। এই কারণে আমি যেটা বলবো, অলওয়েজ ফর দ্য ডিপ্রিসিয়েশন গো ব্যাক টু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ফাইন্ড আউট, মানে বেসিক্যালি ডাউনলোড দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট ফর দ্যাট ইচ পার্টিকুলার ইয়ার, গো থ্রু দ্য ওয়ার্ড ডিপ্রিসিয়েশন অ্যাজ আ হোল ইটসেলফ। তারপর আপনি দেখবেন আপনার ওই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য আলাদা করে ডিপ্রিসিয়েশন কি হচ্ছে, আবার আপনার অ্যাকুমুলেটেড আরওই এর জন্য ডিপ্রিসিয়েশন কি হচ্ছে, এন্ড অ্যাট দ্য সেম টাইম ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডিপ্রিসিয়েশন কি হচ্ছে, আর যদি কারেন্ট অ্যাসেটের উপর ডিপ্রিসিয়েশন থাকে সেটাও কি হচ্ছে। ইউ সি, সো ওইটা আসলে সেপারেট করে কারেন্ট ডিপ্রিসিয়েশন দরকার। এখানে আপনার রিপেয়ার্সের একটা অংশ আছে, এটা ফার্স্ট। সেকেন্ড প্রবলেম হচ্ছে নট অনলি রিপেয়ার্স, দ্য বিগেস্ট প্রবলেম ইজ বেসিক্যালি আপনার যে ডিপ্রিসিয়েশনটা হচ্ছে, সেই ডিপ্রিসিয়েশনটার মধ্যে আপনি জানতেই পারতেছেন না কোথায় আপনার ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন হচ্ছে, কোথাও আপনার ডিপ্রিসিয়েশন হচ্ছে। তারপর ক্যাপেক্সের মধ্যে যে প্ল্যান্ট যেটা ক্যাপিটাল থেকে আমার সরাতে হবে, সেটা আমি জানতে পারি। দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। ওকে, নেক্সট। এরপর আমরা যদি চলে যাই, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নেক্সট পজিশন অফ, এটা কারণ আমি তো মাথা থেকে বলে যাচ্ছি, আমার সাথে দেখা উচিত ছিল, কয়েকটা জিনিস একটু লিখি, না লিখলে আবার সমস্যা। সো আমরা যখনই FCF, স্যার আপনি চশমা পরে পিছনে বসছেন কেন? না স্যার, এটা জন্য আমার কাজ বাড়ানো করা।
EBI OCF এর ফর্মুলাটা আমি প্রথমে লিখে দিচ্ছি EBID প্লাস ডিপ্রিসিয়েশন মাইনাস ট্যাক্স, ঠিক আছে, একদম স্ট্রেট। নেক্সট চেঞ্জ ইন এন্ডিং ফিক্সড অ্যাসেট মাইনাস বিগিনিং ফিক্সড অ্যাসেট প্লাস ডিপ্রিসিয়েশন ফর ফিক্সড অ্যাসেট, অথবা আপনি ডিপ্রিসিয়েশন ফর ফিক্সড অ্যাসেট না বলে আপনি ডিরেক্টলি বলতে পারেন ডিপ্রিসিয়েশন ফর প্রপার্টি লাইন, আই ডোন্ট কেয়ার, দ্যাটস অলসো ফাইন। আর হচ্ছে এন্ডিং ওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস বিগিনিং ওয়ার্কিং ক্যাপিটাল, অলরাইট। এন্ড FCF এর ভ্যালু হচ্ছে OCF প্লাস মাইনাস চেঞ্জ ইন capex minus change in working capital, ঠিক আছে। So that is basically the formula. Again, so আমরা EBIT depreciation and tax কিভাবে বের করব সেই ফর্মুলাটা আমি বলে দিয়েছি। Ending fixed asset and beginning fixed asset. Now this is like the easiest possible way. টোটাল এখানে আসে একদম সহজ কাজ করার চেষ্টা করব। আমি ব্যাংকে প্রথমে দেখাচ্ছি, তারপর আমরা দেখানোর চেষ্টা করব আমাদের ব্যাংকের সাথে সাথে যেই জন্য অনেকেই ব্যাংকের টোটাল অ্যামাউন্টটাকে বেসিক্যালি ইউজ করে না। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, সেই জিনিসটা আসলে সব জায়গাতেই কোয়েশ্চেনেবল হয়। ব্যাংকে দেখেন, ব্যাংকের ক্ষেত্রে এটা খুব সুন্দর করে বলে দেওয়া আছে, সবার ক্ষেত্রে এটা বলে দেওয়া আছে। সো এগেইন আই এম রিপিটিং দ্য ওয়ার্ড, ব্যাংকের ক্ষেত্রে হয়তো সুন্দর করে বলে দেওয়া আছে, অন্যান্য যদি কোনো ব্যাংকের ক্ষেত্রে ক্লিয়ারলি বলে দেওয়া না থাকে, not a very good idea to go through with it. কারণ এখানে দেখেন আপনার ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার এন্ড ফিক্সচার্স ওরা অটোমেটিক্যালি ক্লিয়ার করে যেটা বলে দিয়েছে, দিস অ্যাকচুয়ালি ইটসেলফ বিকামস দ্য মেইন। আপনি যদি খুব ভালো করে দেখতে চান, এটাই কিন্তু আপনার ফিক্সড অ্যাসেট হয়ে যাবে। সো এখন যদি আপনি দেখেন এই ফিক্সড অ্যাসেটের থেকে আগে পরের বছরে চেঞ্জ কতটুকু হয়েছে, এন্ডিং টু বিগিনিং চেঞ্জ, আবার এখান থেকে এখানে চেঞ্জ কতটুকু আসছে তার বছর থেকে তার আগে, এভাবে করে যদি আপনি দেখতে চান, ইউ ক্যান ইজিলি সি হোয়াট হ্যাজ বিন দ্য চেঞ্জ ইন ফিক্সড অ্যাসেটস। তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনি চেঞ্জ ইন ফিক্সড অ্যাসেট কি আসছে। কোশ্চেন হচ্ছে আপনি এটার পরে এই জায়গা থেকে আপনি কি এগেইন বের করতে পারবেন আপনার ডিভিডেন্ড মানে বেসিক্যালি ডিপ্রিসিয়েশনটা কোথায় আসতেছে। সো জেনারেল প্যাটার্ন, গো ব্যাক all the way to the report, find out the depreciation value and find out specifically the fixed asset অথবা property plant and equipment depreciation value, সেটাকে আপনি ওখানে সরাবেন। সো আমরা যদি ফর্মুলাটার দিকে তাকাই, the formula itself is saying after ending fixed asset minus beginning fixed asset, ending fixed asset and beginning fixed asset is already found out right over here, ঠিক আছে। এখানে আপনার let's consider আমরা 2023 কে যদি কনসিডার করতে চাই, 2023 কে আমরা কনসিডার করব কার এগেইনস্টে, 2022 এর এগেইনস্টে। So 2022 is 22's balance is basically the beginning one and this balance is basically the ending one. So আমরা অলরেডি যে নেগেটিভ আসে নেগেটিভ আসে এটা না, সেটা আমার প্রবলেম না, সেটা ওই ফর্মুলা যখন আমরা কাজ করব অটোমেটিক্যালি ওটা সরায় তার আসল কাজ করে আমার এটা চিন্তা। কিন্তু আপনাকে এখন জানতে হচ্ছে তাহলে আপনি ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশনটা কোথায়, ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন পাওয়ার একটাই সিস্টেম, গো ব্যাক টু দ্য রিপোর্ট, ফাইন্ড আউট দ্য ডিপ্রিসিয়েশন, ফাইন্ড আউট দ্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন, PPAD ডিপ্রিসিয়েশন ওইটার নামে থাকবে, অথবা সে আলাদা করে এইখানে যে টার্মটা ইউজ করছে ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ফিক্সচার্স ইনক্লুডিং লিজড অ্যাসেটস, এটা ডিপ্রিসিয়েশন করতে ইউজ করবে, ঠিক আছে। দে উইল প্রবাবলি মেনশন দ্যাট, ফাইল ফিগার দ্যাট আউট এন্ড দেন বেসিক্যালি ইউজ দ্যাট। আমি ব্যাংকের ক্ষেত্রে এটা দেখছি, এই কারণে আমি বেশিরভাগ ব্যাংককে খুব একটা সাপোর্ট করি না, যদিও ব্যাংককে আমি সাপোর্ট করতেছি, কারণ কেউ যদি ব্যাংক কনসিডার করেন, ব্যাংক অ্যাকচুয়ালি হ্যাজ ইনক্রিজড ইটস স্টক প্রাইস, প্রায় 41 টাকা থেকে এখন 91.20 টাকায় ট্রেড করতেছে। এটা 60 হিট করার কথা ছিল, বাট এখন যেহেতু মার্কেট কন্ডিশন খারাপ, এই কারণে স্টেবিলাইজ হয়ে গেছে। দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে যে আপনি জানতে পারবেন কিভাবে সেটা দিয়ে কাজ করা। সো এগেইন আমরা এখানে যদি দেখি, দেন এগেইন আমি একটু লাভেলতা দেখানোর চেষ্টা করি। লাভেল শুড বি প্রিটি ইজি টু ডু। এমনি আর লাভেল চিন্তা না, So fixed রিকোয়েস্ট তো লংটা করে কাজ করে বাবা তো আমরা শুরু করে দাও, লকডাউন আমরা শুরু করে দাও।
রাগ করেন না, খুব বড় একটা দুঃখজনক জিনিস দিয়ে আমরা কাজ করতেছি, তাই হ্যাঁ এটাতে কিছু করার নাই, বাট উই হ্যাভ টু গেট আওয়ার ভ্যালুজ রাইট ফ্রম দেয়ার। আচ্ছা আইদার ওয়ে, এখন আমরা এই জায়গায় গিয়ে দেখি ওদের কোনো ডিরেক্ট ফিক্সড অ্যাসেটসের কথা বলে দেওয়া আছে। আপনার এই জায়গায় যদি আপনি দেখতে চান, do not consider investments are not fixed assets, remember that. ROE, no. Change in capital working process এটাও আপনাকে কনসিডার করতে হবে না, because you don't know how much that actually works. এই জায়গায় ক্লিয়ারলি আপনাকে বলে দেওয়া থাকবে তার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ভ্যালু কত, ঠিক আছে? আপনি এক্স্যাক্টলি এই ভ্যালুগুলোকে কনসিডার করে বলছেন। সাধারণত যেগুলো নন ব্যাংকিং ইনস্টিটিউশন তাদেরটা ক্লিয়ার করে দেওয়া হয়, কারণ তাদের রিয়েলিটিতে ফিক্সড অ্যাসেট দিতে হয়। আর নন ব্যাংকিং মানে যেগুলো ব্যাংকিং ইনস্টিটিউশনস যারা আছে, নন ব্যাংকিং ইনস্টিটিউশনস আর ব্যাংকিং ইনস্টিটিউশন ডিফারেন্স হচ্ছে এটাই, আপনি তো আপনার অ্যাসেট না কিনে কোনো একটা বিল্ডিং ভাড়া নিয়েও ব্যাংক চালাতে পারেন, দ্যাট ইজ পসিবল। সো এই জন্য আসলে সাধারণত ক্লিয়ারলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট শব্দটা বলা হয় এনি ব্যাংকস অথবা এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। সরকারি ক্ষেত্রে যে সবসময় হতে হবে এমন কোনো কথা নেই, ইউ ক্যান রান ইট জাস্ট বাই টেকিং আ রেন্ট, দ্যাটস পসিবল। বাট রেন্টের তো তাহলে আপনি ডিরেক্টলি বলতে পারতেছেন না, তার উপরে ডিপ্রিসিয়েশন হচ্ছে ফিক্সড অ্যাসেট। আপনার ম্যাক্সিমাম ফিক্সড অ্যাসেট বলতে ইনফ্যাক্ট আপনি যদি এটাও করেন যে আপনার কোম্পানি কম্পিউটার যতগুলো আছে কম্পিউটারগুলো লিজে না, আপনার সফটওয়্যার সাপোর্ট সিস্টেম লিজে না, শেষ, কোনো ফিক্সড অ্যাসেট নেই হচ্ছে। তো ইনফ্যাক্ট এসসিবির একটা ডিভিশন ফুললি এভাবে কন্ট্রোল করে। লিজ কথাটা আবার ফিক্সড অ্যাসেটে চলে যায়, কিন্তু তার তো আসলে ফিক্সড অ্যাসেট নাই, ব্যাংকের কিন্তু লেখা ছিল যে তার আসলে ফিক্সড অ্যাসেট নাই। আপনি যদি বলেন কিন্তু তার সাথে অপারেশন অন্যকে ওন করে রাখতেছে, দেয়ার জাস্ট বেসিক্যালি পেইং এর তাহলে কারেন্ট অ্যাসেট এত সবগুলো যদি আমি কারেন্ট অ্যাসেটে দেওয়ার চেষ্টা করি, তো সবগুলোতে কারেন্ট অ্যাসেটে দিলে আমি আসলে কি পে করতেছি এই জায়গায়? আমি তো তাহলে বেসিক্যালি কন্টিনিউয়াসলি পিরিয়ডিক পেমেন্ট করে দিচ্ছি। এইগুলো হচ্ছে দিস আর বেসিক্যালি দ্য অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্কস দ্যাট উইল অ্যাকচুয়ালি হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। এই কারণে সাধারণত ব্যাংক টাচ করতে পারে বা আপনি ব্র্যাক ব্যাংক টাচ করবেন, মানে আমি শুধু ব্র্যাক ব্যাংক একটা বলতেছি, বাকিগুলো আমি এখন রিভিউ করি নেই। একটা কোম্পানি আপনারা নিচ্ছেন, আমি আজকে দুইটা কোম্পানি দেখাই দিচ্ছি, লাভেলও একটু মনে হতে হবে, ব্র্যাক ব্যাংক খুবই আলাদা, ঠিক আছে? আপনাদের ক্লাসে 17-18 জন আছেন, আপনারা 4 জনের বেশি অ্যাক্টিভ হয়ে যাবেন। আপনি যদি 2 জন করতে চান, নো প্রবলেম, ফাইন। Next we will come down to ending working capital and beginning. So what is working capital? Working capital is the difference in between current assets and current liabilities. So why do we get current assets and current liabilities? Very simple issue. These are your current assets. Okay? আপনি দেখেন আপনার কারেন্ট অ্যাসেট কত আছে, তো ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। আপনার কারেন্ট অ্যাসেট কত আছে, তো ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। And then আপনার কারেন্ট লায়াবিলিটিস কত আছে সেটাও ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। So you know what is your each year's change in current assets to current liability. So use that, you should be able to get your FCF values. আপনার যখনই FCF এর ভ্যালু থাকবে না, আমি এর আগের একটা ক্লাসে কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছিলাম টু নো হাউ টু গেট ইউর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন আমি দিয়েছি। আমরা আবারও যেটা করার চেষ্টা করবো, আমাদের সেই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিভাবে আসবে। সো ফার্স্ট থিং, আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে FCFF এন্ড FCFE কে দেখা। নাও লেটস কাম ডাউন, আমাদের FCFE ফর্মুলাটা কি? You can get into the position of depreciation and amortization, capital expenditure, change in non-current, এত শব্দগুলোতে জানো, কারণ FCFE অনেকগুলো আলাদা আলাদা ফর্মুলা আছে। একটা হচ্ছে FCFF বেস ফর্মুলা আছে, সো ওটা দিয়েও আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারেন। FCFE প্রথম যেটা আসছে এইদিকে দেখেন, আপনি এগেইন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। সো আমি মাত্র আপনাদেরকে এই জায়গায় যে ফর্মুলাটা দিয়েছি, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, দ্যাট ইজ EBIT প্লাস টোটাল ডিপ্রিসিয়েশন মাইনাস ট্যাক্স, দ্যাট ইজ এগেইন ওয়ান আনাদার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর FCFE। সো আপনার কাছে এটা যখন আসতেছে, আপনি এই FCFE টাকে নেবেন, তারপর এগেইন ইউ আর গোনা ডিলিট আউট ইওর ক্যাপিটাল এক্সপেন্ডিচারস। আপনি বেসিক্যালি সরাই ফেলবেন আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচারসগুলো, এবং এটাও কিন্তু খুব সহজে একটা জায়গাতে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচারস কারা,
ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে একটা পিরিয়ডের দ্বারাই, এটা হচ্ছে আপনি কতটুকু ফিক্সড অ্যাসেট কিনছেন প্লাস কতটুকু ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন আপনার হচ্ছে। ওকে, ডিড উই আন্ডারস্ট্যান্ড দ্যাট? মাত্র আমি যে সেন্টেন্সটা বললাম, কতটুকু ফিক্সড অ্যাসেট কিনছেন আর কতটুকু ফিক্সড অ্যাসেট ডিপ্রিসিয়েশন দিচ্ছেন। কিভাবে আমি মাত্র এই শব্দটা আর এই পুরো সেন্টেন্স যেই জায়গায় আমি ক্লিক করে রাখছি, যে মানে যে সেলটাতে আমি ক্লিক করে রাখছি, এটার রিলেশনশিপ কি? Which beginning fixed asset plus depreciation of fixed asset. That is the আমি কিন্তু এইভাবে কোশ্চেন করবো, আমি এভাবে কোশ্চেন করবো, রেডি হই কোশ্চেনটা কি আছে। আমি বলবো what is the relationship in between total amount of fixed assets that you have and the total depreciation that is accrued in an operating period and in the changes in capex? অথচ আমি কিন্তু অ্যান্সারটা বলে দিচ্ছি, পুরো সেন্টেন্সটা বলতেই কিন্তু কোশ্চেনটার মধ্যে আমি অ্যান্সার বলে দিচ্ছি। The change in capex is ending fixed asset minus beginning fixed asset. তার মানে how much of new fixed asset I have considered this operating cycle, and for the new fixed asset that I have taken, how much of depreciation has happened for that new fixed asset. শেষ। That is basically the change in fixed asset, capital expenditure. এটা যদি মাথায় ফিট না করে তাহলে আপনার আসলে ফাইন্যান্স গ্র্যাজুয়েট হওয়া উচিত না। ফর্মুলাটা এক্সপ্লেন করে দিতে হবে। ওই জায়গাটা কিন্তু কোশ্চেনটা থাকে। মাথা থাকলে ফর্মুলা আমার থাকতেছে কেন? না না এটা পড়তে পড়তে থাকবে স্যার। রিফাত প্র্যাকটিস মেক্স এন পারফেক্ট। কি বলছি? জি স্যার। ঘুমাবেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দেন, তাও আমার এটা লাগবে। ঠিক আছে, আমার বললাম তো রক্ত মাংস লাগবে না, হাড্ডি হলেও চলবে, কিন্তু আবার এটা রেজাল্ট করবে। আমি কিন্তু খুবই সিরিয়াস, মানে আমি কিছু ব্যাপারে খুবই সিরিয়াস। এক হচ্ছে আপনাদের ক্যারিয়ারের ব্যাপারে, অ্যান্ড আপনাদের একটা ভালো জব সিকিউরিটি অথবা কোনো একটা মাস্টার্স প্রোগ্রামের ব্যাপারে, এই দুইটা মানে প্রফেশনালি আমি এই দুইটা ব্যাপারে খুবই সিরিয়াস। সো আমাকে আমার কাজ করতে হবে। আমি যতজন এখান থেকে গ্র্যাজুয়েট করবে 2.5 2.7 সিজিপিএ নামলেও ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইতে হবে, সেভাবে গ্র্যাজুয়েট করতে হবে। দ্যাটস দ্য হোল আইডিয়া। সরি, লোকজন আমার পরে চলে যাবে। স্যার কি করতেছেন আমাদের সাথে? না স্যার, আপনার উপর খেয়াল না পরে ডিপার্টমেন্ট চেঞ্জ করবে। এখানে আর ডিপার্টমেন্ট চেঞ্জ করার অবস্থার লোক নাই। সে জীবন ওদের জীবন শেষ প্রায়, কারণ ওরা এখানে যারা আসছে ওরা অলরেডি 6 মানে ফাইন্যান্স ম্যানেজার মিনিমাম 4-5টা কোর্স করে বসতে হবে। এখন আর ডিপার্টমেন্ট চেঞ্জ করে লাভ নেই, আর ডিপার্টমেন্ট চেঞ্জ করার মতো ডিসিশন নেওয়ার কেন নিতে করবে? আমি তো আপনাকে বলতেছি না কোনো ইলিগাল অ্যাক্টিভিটি, আমি আপনাকে যেটা বলতেছি আমি টকিং অ্যাবাউট অল দ্য কারেক্ট থিংস। নেক্সট, finally, let's come down to the position of debt, net debt issued or repaid. Now, try to understand, there are both of these particular concerns যে আপনি আসলে এই দুইটার ফাইনাল ডিফারেন্স ইন ডেট অ্যামাউন্টটাকে আপনি কনসিডার করার চেষ্টা করবেন। না, নেট ডেট ইস্যুড অর রিপেড মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি রিপে করে ফেলেন তাহলে তো এটা পজিটিভ ক্যাশ ফ্লো হলো না, পজিটিভ ক্যাশ ফ্লো ইন ফ্রন্ট অফ ইকুইটিতে আসলো না। আবার যদি আপনি ইস্যু করেন তাহলে আপনি কিছু লোন নিছেন, সেটা আপনার ক্যাশ ফ্লোতে এন্ট্রি হচ্ছে ইকুইটি। আমি ডেট ফাইন্যান্সিং বলতে পারেন, কিন্তু ডেট ফাইন্যান্সিংকে আমরা এখন দেখবো এভাবে, আমরা একটু ইয়াতে চলে যাই। প্রথম কথা, ব্যালেন্স শিটে থাকা কথা না, টোটাল লায়াবিলিটিস ফিক্সড লায়াবিলিটি থাকা কথা। ও আচ্ছা, এই সিম্পল কোয়েশ্চেন, নেট ডেট ইস্যু। আপনি যদি নন কারেন্ট লায়াবিলিটিস এই যে এখানে দেখেন, নেট ডেট ইস্যু বলতে আপনি যদি দেখেন এটা হচ্ছে আপনার আগের বছরের লোন, এটা হচ্ছে আপনার পরের বছরের লোন, দুইটার মধ্যে কি এক ডিফারেন্স আছে? অবভিয়াসলি পরের বছরের লোন অ্যামাউন্টটা বাড়ছে, ঠিক আছে? তার মানে ইউ হ্যাভ টেকেন সাম অ্যাডিশনাল লোন, ইট মিনস দ্যাট নেট ডেট হ্যাড বিন ইস্যু। এই নেট ডেট ইস্যু মানে হচ্ছে কি, আমি আরো লোন নিচ্ছি, লোনের টাকাটা আমার কোম্পানির ভিতরে ঢুকছে, ঠিক আছে? বুঝছি নাকি বুঝিনি? আবার আমি বলছি, this is 2024, this is 2023. We are looking at non-current liabilities
In the non-current liabilities, you are seeing a net debt amount of almost 105 crore 51 lakh 49,597 105 কোটি টাকার লোন আপনার আছে। আগের বছরে ছিল আপনার 98 কোটি 19 লক্ষ 48,540 টাকা। সো অবভিয়াসলি এই যে দুইটা অ্যামাউন্ট আছে প্রায় 7 কোটি টাকার অ্যাডিশনাল চেঞ্জ। এটা কি নতুন লোন আমি নিছি, তার নতুন লোন নেওয়া মানে কি আমি নতুন টাকা নিছি আমার কোম্পানিতে। সো ইট শুড গো ওয়্যার টু দ্য টোটাল অ্যামাউন্ট অফ ক্যাশ, পজিটিভ ক্যাশ। যদি এইটা মানে এই 2024 এ এটা 98 crore 19,000 19 lakh 48,000 এই ভ্যালুটা হতো, আর আগের বছর যদি এই অ্যামাউন্টটা থাকতো, যদি অপোজিট হতো তাহলে আপনার কি রিপে করে দিচ্ছি আমি, আসলে লোনটার অ্যামাউন্ট আমার বেড়েছে, সেটা নেট নেগেটিভ ডেট, নেট নেগেটিভ ডেট। সো আমার ক্যাশ ফ্লো সরে গেছে। সো এই যে জিনিসটা, এই দুইটা জিনিসকে প্রথমে নন কারেন্ট লায়াবিলিটিতে চেঞ্জ দিবেন, তারপর কারেন্ট লায়াবিলিটিতে চেঞ্জ দিবেন। দেখবেন অটোমেটিকলি এখানে দেখেন আপনার এইটা অলরেডি এটা কিন্তু কমছে 5,42,779, এইটার মধ্যে থেকে আপনি যেটা দেখতেছেন সো 54 lakhs 54 lakhs 54 crore, sorry my bad, 54 crore 27 lakhs 79,000, আর পরেরটা হচ্ছে 51 crore, so there is a 3 crore negative cash flow and there is a 7 crore positive cash flow. The net balance of that would provide you a net debt issue. ওকে, এখন নেট ডেট ইস্যু কেন রিপেইড না কেন, কারণ নেট ভ্যালুটা কি হচ্ছে পজিটিভ ক্যাশ ফ্লো হচ্ছে, এই কারণে ইস্যু হচ্ছে। সো এই শব্দগুলোকে খুব ভালো মতো ইউজ করেন, যখনই আপনার বেশি লোন আসতেছে, লোন বেশি হচ্ছে, তখন আমি নেট ডেট ইস্যু করছি। সো দিস ইজ দ্য অনলি ফ্যাক্টর, কারণ আপনি এ কারণেই প্রথমে এফসিএফএফ করাই নিছি। সো এফসিএফএফ করানোর পরে আপনার টার্গেট হবে খুব সহজে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস অ্যাক্টিভিটিজের ভ্যালুটাকে বের করা, ক্যাপিটাল এক্সপেন্ডিচারসের ভ্যালুটাকে বের করা, অ্যান্ড ফাইনালি নেট ডেট ইস্যুডের ভ্যালুটাকে বের করে নিয়ে আসা। ঠিক আছে, সো আপনি যখন এই জিনিসটাকে করতে পারবেন, আপনার কাছে এফসিএফএফ অ্যান্ড এফসিএফই ভ্যালুগুলো চলে আসতেছে। আমি প্রত্যেক বছরে এফসিএফএফ অ্যান্ড এফসিএফই ভ্যালু পেয়ে যাচ্ছি। ইটস প্রিটি ইজি। তাহলে তো আমার আসলে সোজা অর্থে বিষয়টা হচ্ছে আমার মোস্ট ইনফরমেশন শুধুমাত্র একমাত্র ডিপ্রিসিয়েশন শব্দটা বাদে আমার কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টে আর ঢোকা লাগতেছে। যদি ডিপ্রিসিয়েশনটা থাকতো, ইজি থাকতো, আমরা হয়তো ফাইন্যান্সিয়াল রিপোর্ট এডিট, বাট মোস্ট অফ দ্য ইনফরমেশন আমরা আমাদের এই তিনটা পার্টিকুলার ভ্যালু থেকেই পেয়ে যাচ্ছি। একটা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিয়ে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হচ্ছে। উই গেট দ্য ভ্যালু, উই স্টার্ট উইথ দ্য ওয়ার্ক। ঠিক আছে, ডান, ইজি এনাফ। এই জিনিসটাই আমার টার্গেট। এখন যেটা করবেন, যাদের কাছে কোম্পানিজ আছে, প্রথমে লভেলো, তারপরে ব্র্যাক ব্যাংক। আমরা একটু ব্র্যাকে দেখি না, আমি ব্র্যাক ব্যাংক দেখার চেষ্টা করতে হবে না, নাহলে তো সমস্যা। কি রে মহাবিরক্তিকর জায়গা। আমার বেসিক্যালি পেশেন্স কিছু করতেছে। হ্যাঁ, দিস ইজ দ্য পজিশন যেই জায়গায় আপনার সর্বপ্রথম কোশ্চেনটা আসবে। আপনি যদি দেখেন এই জায়গাটাতে আপনার টোটাল লায়াবিলিটিজ এর অ্যামাউন্ট শুধুমাত্র বলা আছে, বাট ইট ইজ নট এক্সক্লুসিভলি সেইং what is your current liabilities, what is your fixed liabilities. Problem কি? Net working capital বের করা, because current liabilities ছাড়া কি আপনি changes in working capital বের করতে পারবেন? এই জন্য যদি এই ধরনের সিচুয়েশন থাকে, প্রথম কথা অ্যাভয়েড সাচ কোম্পানিজ। ইফ ইউ ডু নট ওয়ান্ট টু, কারণ আপনি অনেক দূর এড়াই দিচ্ছেন, simple thing, go back to the financial report. Financial report, they will have current assets and current liabilities. Let's see. আমরা আবার ব্যাংকে যাই, আবার বললাম
এখানে ডাউনলোড ক্লিক করবেন। তো ডাউনলোড আনলাম না, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডান পাশে আবার painful thing. Right? Now এখানে depreciation শব্দটা বুঝতে পারলেন না, এবার আমরা যাব হচ্ছে কারেন্ট অ্যাসেটস। You see, এই জায়গায় ওরা নন কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, ইকুইটি এবং নন কারেন্ট লায়াবিলিটি এন্ড কারেন্ট লায়াবিলিটি কিছুটা আলাদাভাবে বলছে, ঠিক আছে? সো এই জায়গায় কারেন্ট লায়াবিলিটিস অ্যাকচুয়ালি তারা কিছুটা আলাদাভাবে বলে দিয়েছে। ইউজ দ্যাট ইনফরমেশন। সো আপনি যেটাই ওইখানে ডিরেক্টলি পাবেন না, গো টু দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ডু দ্য সার্চ, ফাইন্ড আউট দ্য এক্সাক্ট, ঠিক আছে? এবং আপনি যে ইনফরমেশনটা নিছেন কোথা থেকে নিছেন সেটা আবার রেফারেন্স করতে হবে। এখন এই যে মাত্র আপনি অ্যানুয়াল পিডিএফ থেকে এটাকে রেফারেন্স করবেন, এটা কেমনে করবেন? এপিএ ফরম্যাটে দেখানোর পরে এপিএ ফরম্যাট থেকে বেসিক্যালি আপনার নিয়ে ওটা সাইটেশন করে দেবেন। আর একটা জিনিস আছে, আপনার দেয়ার আর লিঙ্কস, সেটা হচ্ছে এই যে আপনার এই রিপোর্টটা আসছে না, এই রিপোর্টটার একটা ছোট্ট এপিএ ফরম্যাট আপনি বেসিক্যালি ক্রিয়েট করে দেবেন, ঠিক আছে? আমি এটা দেখাই, এটা আবার ক্রিয়েট করার একটা সিস্টেম আছে। আমি জানি না যে এখানে হবে কিনা, আমি নট শিওর অ্যাবাউট দ্যাট। স্যার মেন্টালি দিয়েও করা যায়। এই যে এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, ইউজ দ্যাট। কিন্তু আমার যদি ধরেন আপনি, কারণ আমি তো আপনাকে সহজে বলতে পারি যে আমি প্রথমে কি দেখার চেষ্টা করবো, ওই তিনটা রেফারেন্স পয়েন্ট দেখার চেষ্টা করবো ওপেন লঙ্কা বিডি থেকে। এখন একটা ইনফরমেশন ওখানে নাই, ওই ইনফরমেশনটা যদি ওখানে না থাকে আপনি কোথা থেকে দিচ্ছেন? বেসিক্যালি মেনশন দ্যাট, ঠিক আছে? সো আপনার বলে দিতে হবে যে আমি এই রিপোর্ট থেকে ইনফরমেশনটা দিচ্ছি। এটা সাধারণত আমি কোশ্চেন করবো না, এটা কোশ্চেন করবো স্যার, মানে এই ইস্যুটা কোশ্চেন করবে স্যার। এই সোর্স থেকে পাইছেন, কারণ এটা তো ওখানে সোর্সে নাই, এটা সোর্স কি, এটা জিজ্ঞেস করবে স্যার। কারণ ওইটা আমরা জেনারেলি দেখবেন, হ্যাভ টু বেসিক্যালি মেনশন দ্যাট এই যে সোর্সটা স্যার নিচে মেনশন আছে, পাশে এই করে দিতে হবে, সাইড করে দিতে হবে। ইয়েস, এটা ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? ধারণা পাওয়া যায় কিভাবে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ধারণা পাওয়া যাইতেছে কিভাবে কোশ্চেন আসতে পারে। আরো আমি এখন থেকে মানে আজকে থেকে শুরু করে যেই দিন পর্যন্ত ইন্টারভিউ হবে তাই সেদিন পর্যন্ত আমি অ্যান্সার করব। ইন্টারভিউর দিন আমি অ্যান্সার করতে পারবো। এই কোর্সের কোনো ফাইনাল এক্সাম হয় না। এই কোর্সের যেটা হবে সেটা হচ্ছে ইনফ্যাক্ট সবাই প্রিপেয়ার হয়ে একদম রেডি হয়ে আসবেন। ওই দিন আপনারা এখানে থাকবেন, আমরাও এখানে থাকবো। তারপর চলে আসবে আমরা। আচ্ছা, এই ক্লাসে গর্ডন বেইস, ডিডিএম বেইস ভ্যালুয়েশন মেথড করে নাই কি? সবাই করছে। ঠিক আছে, আমরা ডিডিএম বেইস ভ্যালুয়েশন মেথডটাকে যেভাবে ফলো করব সেটা হচ্ছে, সবাই এখানে চলে যাবেন। আমি এই ক্লাস নেওয়ার পরে আজকের পর থেকে কিন্তু আমি যেটা করা শুরু করবো সেটা হচ্ছে নেক্সট দুইটা ক্লাসে জাস্ট আমি আরো বড় বড় করে ইনফরমেশন নিয়ে এসে ক্যালকুলেশনটা দেখা দেবো। মানে আমার ক্যালকুলেশন করা থাকবে, আমি এফসিএফই, ডিডিএম অ্যান্ড এফসিএফ এর বেস ভ্যালুয়েশন করে দেবো। ওইটার পরে আমার কিন্তু আর কোনো কাজ নাই, এরপর আপনাদের কাছে। এরপর আপনারা প্রজেক্ট বানাবেন। আমি আর কিছুই করবো না, আমি বসে থাকবো। হ্যাঁ, গ্রুপ দিয়ে দিব নেক্সট ক্লাসে।
অলরাইট, হিয়ার ইউ সি এটা হচ্ছে আপনার কোম্পানি ভ্যালুয়েশন প্রসেস। সো এখানে আমরা যে জিনিসগুলোকে দেখতেছি কোন একটা পার্টিকুলার কোম্পানির শেয়ার প্রাইস কত আছে, শেয়ার প্রাইস, আউটস্ট্যান্ডিং শেয়ারস আর ইকুইটি ভ্যালু বাই মার্কেট, সেটা হচ্ছে শেয়ার প্রাইসের সাথে আপনার আউটস্ট্যান্ডিং শেয়ারসকে মাল্টিপ্লাই করে আপনি ইকুইটি ভ্যালুটাকে বের করে নিতে পারবেন। When you do that, now this is a company's net debt calculation. সিম্পল থিং হচ্ছে যে আপনি নেট ডেট ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেই ইনফরমেশনটাকে ওরা এখানে বলে দিচ্ছে। সো আমরা নেট ডেটকে কিভাবে ধরতে পারি, নেট ডেটকে ধরা একটা ইম্পর্টেন্ট সিস্টেম স্যাররা এখানে দেখিয়ে দিয়েছে। আমরা মাত্র নেট ডেটের ভ্যালুয়েশন একটা প্রসেস বলে দিয়েছি। কি প্রসেস দিয়েছি? নেট ডেট ইস্যুটা কিভাবে হচ্ছে, আগের বছরের ডেট টোটাল লায়াবিলিটিস চেঞ্জ, ওই চেঞ্জিং এর ভ্যালুগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। 1 নাম্বার 2, you have a total number of cash, you have a total amount of marketable securities. So why do you get those information? আপনি যদি যান আপনার কাছে এখানে লঙ্কা বাংলাতে চলে যান, হ্যাঁ এখানে যান ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যান, স্টেটমেন্টে গিয়ে আপনাকে ক্যাশ and then you have probably will have something called as marketable securities. Try and figure out where is your marketable securities. আমরা ব্র্যাক ব্যাংকে আছি, আমরা ব্র্যাক ব্যাংক থেকে এখন লাভের হতে যাওয়ার চেষ্টা করি। অলরাইট, এখানে যান, এখানে আপনার একটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে যেটাকে আপনার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা হয়, এবং এটার সাথে আপনার মার্কেটেবল সিকিউরিটিজ আপনি শব্দটাকে বোঝার চেষ্টা করবেন। জেনারেলি if it is not there it will be a zero value. So get your market cash and marketable securities. আপনি ক্যাশ পাচ্ছেন, মার্কেটেবল সিকিউরিটি পাচ্ছেন, এরপর ইউ কাম ডাউন টু দ্য পজিশন অফ শর্ট টার্ম অ্যান্ড কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট। শর্ট টার্ম অ্যান্ড কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট জেনারেলি উইল নট বি অ্যানাউন্সড, বাট আমরা দেখার চেষ্টা করি শর্ট টার্ম লোন বলে কোনো কিছু আছে নাকি, ঠিক আছে, অ্যান্ড কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট আছে নাকি। দেখেন এই দুটা জিনিসের দিকে দেখেন, শর্ট টার্ম লোন বলে যদি কোনো কিছু থাকে আর কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন বলে যদি কোনো কিছু থাকে, এই ইনফরমেশনগুলোকে নেন। সো শর্ট টার্ম লোন, কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন, দেন ফাইনালি you come down to the position of long term debt. Where are your long term debts? You should be finding out your long term debt right from there. This is your long term loan, short term loan, current portion of long term loan and long term debt. এই সবগুলা ভ্যালু নেবেন, ক্যাশকে সরাবেন সেখানে, ক্যাশ and marketable securities এর টোটাল অ্যামাউন্টটা সরাবেন সেখানে, you are going to get your net debt. আপনার কাছে net debt চলে আসবে, ঠিক আছে। এখন why this value and that value is correct, আমরা অ্যাকাউন্টিং প্রসেসে মাত্র আমি যে প্রসেসটা বলছি এই প্রসেসটার সাথে আগের প্রসেসের এই ভ্যালুটা কারেক্ট কিভাবে হবে আমি অ্যাকাউন্টিং বইতে বোঝানোর চেষ্টা করি। সবাই খুব ভালো করে, এখন অনেকেই বলবেন যে স্যার এই দুইটা ভ্যালু কারেক্ট হবে অথবা খুব অল্প একটা ভ্যালুতে ডিফারেন্ট থাকবে। ইয়েস, শর্ট টার্ম এন্ড কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট, এরপর আবার লং টার্ম ডেট, মানে আমি দুইবার লং টার্ম ডেট চাই না দিস current portion of long term debt is, I don't know, আমি যখন 440 করাচ্ছিলাম আমি তখন একটা জিনিস হচ্ছে payable amount of long term debt in this operating cycle বলে একটা স্পেসিফিক টার্ম আমাদের কারেন্ট লায়াবিলিটির মধ্যে থাকে, মানে আপনার যে লং টার্ম ডেট আপনি নিচ্ছেন সেই লং টার্ম ডেটের কিছু পোর্শন আপনি এই অপারেটিং সাইকেলে পে করবেন, দ্যাট ইজ দ্য কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট। ওকে, আর শর্ট টার্ম ডেট হচ্ছে এনি কাইন্ড অফ শর্ট টার্ম লায়াবিলিটিস দ্যাট ইজ অন দেয়ার ইন ইওর হ্যান্ড। মাশাআল্লাহ কি সুন্দর করে বানানো হচ্ছে, নাইস, হোয়াট আ লাইফ। এনিওয়ে নেক্সট, আমরা এই জায়গা থেকেও শর্ট টার্ম এন্ড কারেন্ট লং টার্ম ডেটটাকে এরপর পুরো লং টার্ম ডেটটাকে ধরবো না, হোয়াট ওয়াই ফর কমপ্লিট লং টার্ম ডেট। টোটাল লং টার্ম ডেট শব্দটাকে আমি এই জন্য নেওয়ার চেষ্টা করব because that is our total outstanding liability. So total outstanding liability plus the amount of loans that I do pay, এই দুইটার চেঞ্জ ক্যাশ যতটুকু আমার কাছে থাকতেছে সেটা দেওয়ার পরে আমার কাছে যতটুকু চেঞ্জ থাকবে সেটা হবে আমার বর্তমান অ্যামাউন্ট অফ ডেট ওনারশিপ। বুঝতে পারতেছি? হ্যাঁ, আরেকবার আমার যত লং টার্ম লোন থাকবে আর আমার এই পিরিয়ডে যতটুকু লোন দিতে হবে, এই দুইটার পরে আমার কাছে যে পরিমাণে ক্যাশ হাতে থাকবে এটা তো আমাকে দিয়ে দিতেই হচ্ছে, বিকজ দ্যাট ইজ মাই ক্যাশ ইন হ্যান্ড
আর এই ক্যাশ ইন হ্যান্ডটা মানে হচ্ছে এই টাকাটা আমার হাতে আছে, আর বাকি যতটুকু টাকা আছে এই দুইটার মাঝখানে ডিফারেন্স, সেই টাকাটা হচ্ছে আমার কাছে আছে অ্যাজ আ হোল আমার লোন ছিল। দ্যাটস ওয়াই ইট বিকামস আ নেট ডেট ফর দ্যাট স্পেসিফিক ইয়ার। ওকে, সো দিস ইজ কল্ড অ্যাজ আ নেট ডেট পজিশন। সো এই দুইটার ভ্যালু আমি ঠিক যে এই প্রসেসে যেটা চেঞ্জ দেখালাম ওইটার সাথে কেন হবে, কারণ আপনি যতগুলো লিজ টার্মস আছে, যতগুলো অব্লিগেশনস আছে লিজের জন্য, আপনার ট্রেড, অ্যাক্রুড এক্সপেন্সেস অথবা অন্যান্য জিনিস আছে। রিমেম্বার আমরা অ্যাকাউন্টিং 201 202 তে ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস করছি। ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস যখন আপনি পড়েন দেখবেন শুধুমাত্র লোন টার্মস ছাড়া আপনি যত লোন নিচ্ছেন এই লোন টার্মস ছাড়া বাকি যত ডেবিট ক্রেডিট অ্যানালাইসিস আছে ওগুলো এক্সপেন্স অথবা কোনো না কিছুর সাথে ব্যালেন্স হয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। এই কারণে আপনি যখনই আপনার টোটাল অ্যামাউন্ট অফ লায়াবিলিটিস চেঞ্জেস দেখবেন, টোটাল লায়াবিলিটিস চেঞ্জ would be the same as short term loan plus current portion of long term loan plus long term loan minus the cash and marketable securities. That's it. General fact, go through this particular point. এখন কখনো কখনো কিছু কিছু কোম্পানির নেগেটিভ নেট ডেট তো থাকে। নেট নেগেটিভ ডেট মানে হচ্ছে কি, তার আসলে কোনো ধরনের ডেট এই কন্ডিশনে নাই, তার ইনকামটা এত ভালো হচ্ছে, তার নেট ডেট কন্ডিশন আসলে নাই, কারণ তার ক্যাশ অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ তার নেট ডেটকে বেসিক্যালি সাপ্লাই করে দিচ্ছে। এটা হয় কিভাবে হয়, কারণ হচ্ছে যে আপনি যদি ইন্টেলের মতো কোম্পানিকে দেখেন, তারা সাধারণত ইটস আ ভেরি লার্জ কোম্পানি, ইট হ্যাজ এক্সট্রিমলি গুড অপারেটিং ক্যাশ ফ্লো। অপারেটিং ক্যাশ ফ্লো যখন তার ভালো হচ্ছে, সে অপারেটিং ক্যাশ ফ্লো নিয়ে আর্নিংস অনেক ভালো করতেছে। এখন অপারেটিং ক্যাশ ফ্লো নিয়ে আর্নিংস অনেক ভালো করার পরে তার আসলে শর্ট টার্ম রেট আর লং টার্ম রেট যাই আসুক না কেন, ক্যাশ এবং মার্কেটেবল সিকিউরিটিজ দিয়ে ওটাকে তারা করছে। সো জেনারেলি কখনো কখনো নেট নেগেটিভ তো আসতে পারে, বাট বাংলাদেশের ক্ষেত্রে ঘটবে না। সো নো ওয়ারি, ন্যাচারাল সেন্স এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। মার্কেট ট্যাক্স রেট এখানে স্যার অনেকগুলো এক্সাম্পল বুঝাই দিচ্ছে জাস্ট। ওকে, আচ্ছা এইটা আবার খুব বাজে অবস্থা, ওদের অবস্থা বিশাল খারাপ। নেট ডেট মানে ইনফ্যাক্ট টোটাল যে কোনো ধরনের ইউএস কোম্পানিকে যদি ধরেন তাদের ডেটের অবস্থা খুব খারাপ। Still cost of debt is in a very serious troublesome situation because main reason is first of all right now Donald Trump, and there are other reasons as well. So ওগুলাতে আমরা পরে না ঢুকি, এখন এই মুহূর্তে এইসব ইনফরমেশন মানে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস নিয়ে কথা বলতে যাচ্ছি না। So these are generally the position. So when we have these things, short term debt, long term debt, total financial debt, and basically total liquid assets, finally that position থেকে আপনার নেট ডেট বের হয়ে আসতেছে। ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট এক্সপেন্স, we get net interest, implied cost of debt. So আপনি এখানে দেখতে থাকবেন আপনার কিভাবে চেঞ্জ আসছে। So this is generally a position. সবাই দেখেন আপনার implied cost of debt কিভাবে বের করা যায়। সবাই দেখেন implied cost of debt is a function of your net debt. Try to understand this is an important instruction কারণ আপনাদের weighted average cost of capital বের করতে হবে। যখনই আপনার কাছে weighted average cost of capital বের করতে হবে, weighted average cost of capital বের করার জন্য you require the cost of debt percentage rate. Cost of debt percentage rate কিভাবে আসে? The total amount of financial debt that you are carrying and the total amount of liquid assets that you do have, the difference between those two would be your net debt. এই নেট ডেট পজিশনের সাথে আপনি যদি দেখানোর চেষ্টা করেন এই নেট ডেটের ভিতরে মানে আপনার ফাইনাল যে ডেটটা আছে সেটার উপরে আপনি ইন্টারেস্ট আইদার আপনার বলতে হবে যে আপনি এটা থেকে একটা ইন্টারেস্ট এক্সপেন্স করবেন, কারণ আপনার যত ডেট আছে সেখান থেকে আপনার একটা ইন্টারেস্ট এক্সপেন্স দিতে হবে। লোন যা আছে সেটার উপরে ইউ হ্যাভ টু পে এন ইন্টারেস্ট এক্সপেন্স, and because of your investments you do make an interest income. Because of your investments you make an interest income, and because of your net debt you make an interest expense. The difference in between those two is going to give you net interest rate. Okay, understood? A net interest rate. Okay, now where do we get that? Now you see average C11 to D11. What is C11 to D11? Try and understand. খুব সহজ এখানে জিনিসটা।
আগের বছর নেট ডেট যা আছে, পরের বছরের নেট ডেট যা আছে, এই দুইটার অ্যাভারেজ। আর আপনি এখানে যেটা করতেছেন সেটা হচ্ছে দেখেন D14। D14 বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে আপনার কাছে টোটাল অ্যামাউন্ট অফ নেট ইন্টারেস্ট কত আছে। সো নেট ইন্টারেস্ট divided by the average amount of net debt between this year and the previous year is gonna give you the implied cost of debt. Okay? But again, I am repeating the function is কারণ এগুলা করা খুব সহজ। টোটাল নেট ডেট আমার যা আসতেছে, আমার পরের বছরের নেট ডেট যা আসতেছে, আর আমার কাছে টোটাল অ্যামাউন্ট অফ নেট ইন্টারেস্ট যা আছে, দুইটার অ্যাভারেজ ইজ গোনা গিভ মি মাই ইমপ্লাইড কস্ট অফ ডেট অথবা নেট ইন্টারেস্ট অন দ্য ডেট। ঠিক আছে? This is my net cost of debt calculation. Oh, there is also one other thing. প্রথম বছরের কোনো নেট কস্ট অফ ডেট হয় না। ওকে? নেট কস্ট অফ ডেট সব সময় আগে মানে ফার্স্ট পরের বছর থেকে শুরু হয়। 2009 আছে, 2010 থেকে শুরু হয়। ফার্স্ট ইয়ারটা অলওয়েজ ঠিক আছে? Now, let's come down to wow, nice. এটা তো আমার দরকার ছিল। এখন আমি রিসার্চ করতে পারি। এই পেজটা আমার দরকার ছিল, আমি জানতাম না, কিন্তু সমস্যা হচ্ছে দিস ইজ দ্য প্রবলেম। 2014 সালে নিয়ে আমার কোনো কাজ হবে না। So which update to the I have no idea. এখানে আপডেট করার কোনো অপশন নেই। আমাদের তো স্যার 14 থেকে 15 আসতেছে মেবি আবার আসবে। আরে বাবা সবার সব ভ্যালু তো নাই, মানে একই পার্টিকুলার পিরিয়ডে সব ভ্যালু নেই। আচ্ছা যাও এটা নিয়ে তাহলে কাজ করে লাভ হবে না, অসুবিধা নেই। স্ট্রং স্ট্রাকচারস ইজ মোর ইম্পর্টেন্ট শিপি ফরগেট অ্যাবাউট ইট। সুইচ রেটেড এ বন্ডস আমরা সেগুলো নিয়ে কাজ করতে চাই। আমি এ রেটেড বন্ডস হ্যাঁ না এখন না, পরে জাস্ট এই যে এখন দুইটা শেষ করবো, এরপর থেকে আমি পোর্টফোলিও বানাই, তখন বন্ধ হয়ে গেছে, তখন তো অনেক কিছুই থাকবে, অনেকগুলো জিনিস থাকবে। কারণ তো মেইন টার্গেট ইজ সামথিং ডিফারেন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট উই আর গোইং টু টার্গেট সামথিং ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। উই আর গোইং টু গো স্ট্রেট ফরওয়ার্ড টু পোর্টফোলিও ডেভেলপমেন্ট। আর পোর্টফোলিও ডেভেলপমেন্টের জন্য ভ্যালুয়েশন প্রসেস ইজ গোইং টু বি ইম্পর্টেন্ট। আচ্ছা এটা নিয়ে কোনো টেনশন করে লাভ নাই। নাও দিস ইজ দ্য থিং। ওকে, নাও রিমেম্বার, আপনি যখনই ইল্ড রেটটা বের করবেন, আপনি ইল্ড রেট কি কি জিনিস নিয়ে নেবেন। তো ইল্ড রেট বের করার জন্য একটা পার্টিকুলার ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই ফর্মুলাটা আমি এভাবে কখনো করি নাই। আমি একটা আরেকটা ডিফারেন্ট মেথডে আপনাকে ইল্ড রেট বের করতাম, সেটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল রেটস এর উপরে কাজ করে। বাট এগেইন যেই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা দিয়ে এটা। সো B2 এখানে দেখেন, B2 বলতে সে যে জিনিসটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার এইখানে যে একটা কনস্ট্যান্ট নাম্বার আছে, এখানে একটা দেখবেন, আমি একটা ভালো করে দেখাচ্ছি, জিনিসটা একটু বড় করে দিই। স্যার এখানে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট নাম্বারকে নিয়ে আসছে, মার্ক কোম্পানির জন্য সে কস্ট অফ ডেটকে কনসিডার করে একটা কনস্ট্যান্ট নাম্বার নিয়ে আসছে। নাম্বারটাকে নিয়ে আসার পরে সে যেটা করছে, একই নাম্বারটাকে আবার আপনার একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে রিটার্গেট করতে হয়, এরপর এই ভ্যালুটার একটা স্পেসিফিক অ্যাডিশন ভ্যালু এখানে আসে। সো দ্যাটস জাস্ট ওয়ান ওয়ে অফ ফিগারিং আউট ইউর ইল্ড রেট। বাট এই যে কনস্ট্যান্ট, এই যে এখানে 0.000 মানে 5টা 0.8 যেটা, তারপরে 0.3304, 0.008 and 0.305, these are actually called as constant terms for figuring out your yield rate based on a specific company's bond type. Okay, these are called as constant terms for figuring out your yield rate for based on a specific company's bond type. So আমরা এই বন্ড টাইপকে কনসিডার করে, এখানে যে আপনার যে পার্টিকুলার yield rate আসছে সেই বন্ড টাইপকে কনসিডার করে আমরা এখানে ভ্যালুটাকে মুভ করানোর চেষ্টা করি। সো নাও when that thing is there, গর্ডন মডেল কস্ট অফ ইকুইটি তখন কি হবে? আপনার কাছে কারেন্ট শেয়ার প্রাইস কত আছে, কারেন্ট ডিভিডেন্ড আপনি কত দেন, অ্যান্টিসিপেটেড ডিভিডেন্ড গ্রোথ রেট আপনার কাছে কত আছে,
and Gordon model cost of equity. That you have what is B3, the dividend rate, multiplied by the growth rate of dividend. So 3 multiplied by 1 plus 0.12. আমরা এই ফর্মুলা আগেও করে আসছি। এটা 254 হচ্ছে। 3 multiplied by 1.12 divided by, now what is B2 plus B4? B2 is actually divided by B2. B2 হচ্ছে আপনার এই পুরো ভ্যালুটাকে যখন আমি করে নিয়ে আসি, এটাকে আমি যখন 60 দিয়ে ডিভাইড করি এবং এটার সাথে যখন আমি আমার এই পার্সেন্টেজ রেটটাকে আগের পার্সেন্টেজটাকে অ্যাড করব, I am going to get to know what is my cost of equity. I am again repeating my cost of equity formula. দেখুন তো এখানে কোনো ইয়াস আছে মার্কার আছে না? তার কাছে থাকার কথা। সে ওখানে বললে কি এখানে বলি এটা আছে স্যার এটা আছে না না কারণ কারণ এই ক্লাসে অনেক স্মার্ট লোকজন আছে আমরা কস্ট অফ ইকুইটিতে যাওয়ার চেষ্টা করি। সো কস্ট অফ ইকুইটি বলতে আমরা যে জিনিসটাকে দেখব সেটা হচ্ছে if we have a specific price of a stock and if you have the dividend of a stock for the moment, dividend at time t, at time t is 60, that is basically $3, and the growth rate is actually 12%. In that case, the cost of equity will be watch, it would be 3 multiplied by 1.12 divided by 60 plus 0.1. Okay? So later, so the P naught equal to T1 by divided by হ্যাঁ হ্যাঁ ওই ফর্মুলাটাই এখানে আছে ওই ফর্মুলাটাই এখানে আছে হ্যাঁ কষ্ট মানে R টা বের করতে হ্যাঁ আমরা এখানে আর ই বের করছি আর ই বের করছি তারপর আমরা আর ই প্লাস আর ডি কে যোগ করে আমরা টোটাল আয় কারণ কিছু কথা কিন্তু আর ডি কস্ট অফ ডেট বের করে দেখার সিস্টেম দেখানো দ্যাট ইজ নেট ইন্টারেস্ট ডিভাইডেড বাই দ্য এভারেজ ভ্যালু অফ নেট ডেট সেটা হচ্ছে আমার আর ডি আর আমার কস্ট অফ ইকুইটি হচ্ছে আমার এইখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে dividend at time t multiplied by 1 plus growth rate at t divided by stock price at t plus দেখো তো ভ্যালু নিতেছে না করতেছে না জি জি alright that's awesome so when we do that এই পার্টিকুলার প্রসেস থেকে আমরা এখন যে জায়গায় যাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে তাহলে আমরা কি কি জিনিস আজকে দেখলাম আজকে আমি আপনাদের সবগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিলাম হাউ টু ক্যালকুলেট ইওর FCFF হাউ টু ক্যালকুলেট ইওর FCFE হাউ টু গেট ইওর নেট ডেট হাউ টু গেট ইওর নেট ইন্টারেস্ট হাউ টু গেট ইওর কস্ট অফ ডেট হাউ টু গেট ইওর কস্ট অফ ইকুইটি সো আপনাকে জানতে হবে গ্রোথ রেট আমরা গ্রোথ রেটটা অ্যানাউন্স করে বলে দিব আপনারা প্রত্যেকটা টিম যখন আমি আপনাদেরকে টিম বানাই দিব প্রত্যেকটা টিম আমার কাছে